আলোচ্য উপন্যাসের প্রধান চরিত্র চারটে, সেটা আগেই বলেছি। তারা হলো মহেন্দ্র, আশালতা, বিহারী এবং বিনোদিনী। এই চারটি চরিত্রের পারস্পরিক মনস্তাত্ত্বিক টানাপোড়েন উপন্যাসটিতে বিশেষ গুরুত্ব লাভ করেছে। তো এই চারটি চরিত্রের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের বোঝার জন্য আমাদের আগে জানতে হবে এই চরিত্রগুলোর ব্যাকগ্রাউন্ড বা পূর্ব পটভূমি কি রয়েছে সেটা সম্পর্কে। মহেন্দ্র কলকাতার একটি বিখ্যাত বনেদি এবং অর্থবান বংশের একমাত্র সন্তান। তার মা রাজলক্ষ্মী দেবী স্নেহছায়ায় সে মানুষ হয়েছে। তার মা রাজলক্ষ্মী দেবী একটু বেশি পরিমাণে পুত্র সম্পর্কে অন্তঃস্নেহ পরায়ণ। তিনি তার ছেলের খারাপ দিকটা খুব একটা দেখেন না এবং মহেন্দ্র ছেলেটাকে তিনি প্রচন্ড আদরে আহ্লাদে মানুষ করেছেন। সেজন্য আমরা বুঝতে পারি মহেন্দ্র চরিত্রটা এমন একটা চরিত্র যে ছেলেবেলা থেকেই যে চেয়ে পায়নি এমন একটা কিছু হয়নি। অপরদিকে মহেন্দ্রর বন্ধু বিহারী এই উপন্যাসের আলাদা একটা গুরুত্বপূর্ণ চরিত্র। এই বিহারী চরিত্রটা মহেন্দ্রর বন্ধু হলেও আমরা সমগ্র উপন্যাসটা জুড়ে দেখি সে মহেন্দ্রের ছায়াসঙ্গী রূপে কাজ করেছে। যেহেতু মহেন্দ্রের পরিবারে তার মা, খুড়িমা এবং তার চাচির আদর যত্ন পেয়ে থাকেন এবং বিহারী তার পরিবারের অতটা মাতৃস্নেহ পায়নি বা বঞ্চিত হয়েছে, তাই মহেন্দ্রর পরিবারে এসে তার মা, জ্যাঠিমা, খুড়িমাকে বিহারী তার নিজের মা, জ্যাঠিমা, খুড়িমা এভাবে দেখে। সে কারণে সে সবসময় মহেন্দ্রের মঙ্গল কামনা করে। মহেন্দ্রের পরিবারে এসে বিহারীর নিজের বাড়ির ছেলের মতো আদর যত্ন পায়, সেটাই বিহারীকে যেন ধন্য করে রেখেছে। তাই মহেন্দ্রের কোনটাতে ভালো হবে, মহেন্দ্রকে কোন ধরনের পরামর্শ দিলে সেটা তার জন্য মঙ্গলজনক, সেই রকম হিতৈষী মানুষ হিসেবে বিহারী সর্বদাই কাজ করেছিল মহেন্দ্রের পশ্চাতে থেকে। কোথাও কোথাও দেখি মহেন্দ্রের পরিবারের সদস্যরাও মহেন্দ্রের থেকে বিহারীকে বেশি বিশ্বাস করেন বা বিহারীকে বেশি পরিণত মনস্ক ব্যক্তি রূপে মনে করেন। বিহারীর মধ্যে এক অদ্ভুত ধরনের পরিণতি বা ম্যাচুরিটি রয়েছে, যা দ্বারা সে পরিস্থিতি বুঝে কোন কাজটা সঠিক এবং কোন কাজটা বেঠিক সেটা বুঝতে পারে বা বোঝার ক্ষমতা রাখে। তো মহেন্দ্রর থেকে তুলনামূলক অনেক বেশি ম্যাচিউরড এবং পরিণত মনস্ক একটি চরিত্র হলো বিহারী। মহেন্দ্রর থেকে তুলনামূলক অনেক বেশি ম্যাচিউরড এবং পরিণত মনস্ক একটি চরিত্র হলো বিহারী। এই উপন্যাসের গুরুত্বপূর্ণ একটি চরিত্র হলো আশালতা। আশালতা সম্পর্কে মহেন্দ্রের স্ত্রী, কিন্তু এই আশালতার সঙ্গে মহেন্দ্রের বিবাহটা ঘটেছিল বেশ একটু অন্যরকম ভাবে। প্রকৃতপক্ষে মহেন্দ্রর খুড়িমা অন্নপূর্ণা দেবী দুঃসম্পর্কের এক আত্মীয় হন আশালতা। এই আশালতা ছেলেবেলা থেকেই অনাথ, তার পারিবারিক কোনো ভালো ব্যাকগ্রাউন্ড বা পৃষ্ঠবল ছিল না। সেই কারণে অন্নপূর্ণা চেয়েছিলেন যে কোনো একটি সুপাত্র আশালকে বিবাহ করে তাকে উদ্ধার করুক। সেই সূত্র ধরে তিনি আশালতার জন্য সম্বন্ধ করেছিলেন বিহারীর সঙ্গে। তিনি চেয়েছিলেন বিহারীর মতন একটি শান্ত, সৃষ্ট, ভদ্র সুপাত্রের হাতে করে আশালতার জীবনটা ধন্য হয়ে যাক। মহেন্দ্রর মতন অতিরিক্ত বড়লোকের ছেলের হাতে তার বোন যে পড়তে পারে এরকম দুরাশা অন্নপূর্ণা দেবী কোনোদিন করেননি। কিন্তু কার্যক্ষেত্রে ঘটলো অন্যরকম। বিহারীর জন্য সম্বন্ধ দেখতে গিয়ে, অর্থাৎ মেয়ে দেখতে গিয়ে মহেন্দ্র নিজে আশালতাকে পছন্দ করে বাড়িতে ফিরে এলো এবং বাড়িতে ফিরে এসে পরিষ্কার জানিয়ে দিল বিবাহ যদি তাকে করতে হয় সে আশালতাকে বিবাহ করিবে। এখানে দর্শকদের মনে একটা সহজ প্রশ্ন আসতে পারে যে বিহারীর জন্য সম্বন্ধটা দেখা হচ্ছে, এটা সত্ত্বেও মহেন্দ্র কেন এমন কাজ করলো? এর উত্তর কিন্তু একটা মনস্তাত্ত্বিক জটিলতা কাজ করছে, যার মধ্যে হিতাহিত জ্ঞান বা ভালো মন্দ জ্ঞান খুব একটা নেই বললে চলে। যেহেতু তার খুড়িমা অন্নপূর্ণা দেবী আশালতার সম্বন্ধটা বিহারীর জন্য এনেছে, তাদের ক্ষেত্রে এমনটা হয় যে অপর একটি বাচ্চাকে খেলনা দিলে অন্য একটি বাচ্চা মনে করে যে ওই খেলনাটা তারই চাই। এখানে মহেন্দ্রের ক্ষেত্রে ঠিক এই জিনিসটাই ঘটেছিল। যেহেতু সম্বন্ধটা বিহারীর জন্য এসেছিল, তাই তার মনে হয়েছে পৃথিবীর মনে হয় সবচেয়ে ভালো মেয়েটাকে বিহারী পেয়ে যাচ্ছে। তাই একরকম জোর করে, অনেক রকম পেছন থেকে ষড়যন্ত্র করে মহেন্দ্র আশালতাকে বিবাহ করে এবং বিবাহ করার পর তার মনে মনে একটা অদ্ভুত মেন্টাল স্যাটিসফাইড বা সন্তুষ্টি কাজ করেছিল, সে যেন একটা বিশাল বড় কাজ করে ফেলেছে। আমরা দুটো চরিত্রের তুলনা করে বলতে পারি এই দিকটা যদি বিপরীত দিক থেকে হতো, অর্থাৎ মহেন্দ্রের জন্য যদি কোনো সম্বন্ধ আসতো, তো বিহারী কখনো বলতো না যে আমি সেই মেয়েটিকে বিবাহ করব, কারণ বিহারীর মধ্যে ইম্যাচিউরিটি বা অপরিণত মানুষের ছেলে মানুষটি ছিল না। এজন্য আমরা বুঝতে পারি মহেন্দ্রের সাথে বিহারী বা বিহারীর সাথে মহেন্দ্রের তুলনা চলে না। তো যাই হোক, মহেন্দ্র আশালকে বিয়ে করে ঘরে আনলো। এর পরবর্তীকালে আমরা দেখি সংসারের বেশ মনোযোগ সৃষ্টি হলো বা গোলযোগ সৃষ্টি হলো। এরপরে আমরা দেখি সংসারে বেশ গোলযোগ সৃষ্টি হলো আশালতাকে কেন্দ্র করে। এরপরে বিহারী জানিয়ে দিল সে আর কোনোদিন কাউকে বিবাহ করিবে না। একটা অ্যাঙ্গেল থেকে মনে হতে পারে যে বিহারী প্রকৃতপক্ষে আশালতাকে
ভালোবেসে ফেলেছিল, তাই তাকে ছাড়া অন্য কোনো নারীকে বিবাহ করা তার পক্ষে সম্ভব নয়। আবার বিপরীত দিক থেকে এটাও হতে পারে যে একবার এভাবে ষড়যন্ত্রের সম্মুখীন হয়ে বিবাহ ভেঙে যাওয়ার পর বিবাহ সম্পর্কেই বিহারের যে ইচ্ছা সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এরপর মহেন্দ্র আশালতাকে বিয়ে করে নিজের গৃহে নিয়ে এলো এবং অদ্ভুতভাবে আমরা দেখলাম সে তার পড়াশোনা, ডাক্তারি, এক্সামিনেশন সমগ্র কিছু ত্যাগ করে দিয়ে সারাদিন নির্লজ্জের মতো তার বউকে নিয়ে পড়ে রইল। চোখের বালি উপন্যাসের সুন্দর একটা জায়গা এটা, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন যে বাড়িতে নববিবাহিত বউ বিবাহ হয়ে আসার পর যদি লোকলজ্জাকে জলাঞ্জলি দিয়ে সে সর্বক্ষণ তার স্বামীর ঘরে আবদ্ধ থাকে, তাহলে সমগ্র সংসারে কেমন একটা গোলযোগ উপস্থিত হয়। প্রথম আমরা দেখতে পাই রাজলক্ষ্মী তার নতুন বৌমাকে যথেষ্ট ভালোবেসে আপন করে নিয়েছিলেন এবং তিনি চেয়েছিলেন নিজের হাতে ধরে বৌমাকে ঘরকন্যা সমস্ত কাজ শিখিয়ে দেবেন। কিন্তু এখানে বাদ সাজলো মহেন্দ্র প্রকৃতপক্ষে নতুন বিবাহ করার পর মানসিক উন্মাদনা বশত সর্বক্ষণ চাইলো আশালতার সঙ্গ পেতে। আশালতার সঙ্গ পাওয়ার জন্য সে নতুন একটা অজুহাত আবিষ্কার করলো। সে বলল নববিবাহিত স্ত্রীকে সে লেখাপড়া শেখাবে। স্লেট, পেন্সিল এবং বইপত্র নিয়ে সে একটা প্রহসন রচনা করে তুলল। প্রকৃতপক্ষে এই লেখাপড়া শেখানোর পশ্চাতে মহেন্দ্র তার যে বিবাহ পরবর্তী ভোগ সুখময় জীবন সেটাকেই কিন্তু কার্যক্ষেত্রে পরিণতি দেওয়ার তালে ছিল। রাজলক্ষ্মী দেবী এই বিষয়টাকে প্রচন্ড পরিমাণে অসন্তুষ্ট হলেন এবং তার সব রাগ গিয়ে পড়লো তার যা অন্নপূর্ণা দেবীর উপর। তিনি ভাবলেন যেহেতু আশালতা সম্পর্কে অন্নপূর্ণা দেবীর আত্মীয়া, তাই হয়তো অন্নপূর্ণাই পেছন থেকে কলকাঠি নেড়ে মহেন্দ্রকে বলেছেন যে সে তার বউকে ঘর সংসারের কোনো কাজ করতে না দিয়ে নিজের স্বয়ং গৃহে আবদ্ধ রাখতে, যদিও এই বিষয়টা ছিল একেবারে ভুল ধারণা। রাজলক্ষ্মী রাগ করে গৃহত্যাগ করিলেন, কিন্তু মায়ের মুখ তাকে তো বোঝানো যায় না। বেশ কিছুদিন বাড়িতে ছেড়ে থাকার পর এবার তার ছেলে বউয়ের কাছে ফেরা প্রয়োজনে, এবং তখন তিনি কাশী থেকে বাড়িতে ফিরে এলেন। সঙ্গে করে নিয়ে এলেন বিপিনের বউ নামক একজন যুবতী বিধবা নারীকে। এই বিপিনের বউই পরবর্তীকালে আমাদের আলোচ্য উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্র বিনোদিনী। এই বিনোদিনীর এবার পূর্ব বৃত্তান্ত কিছু বলার প্রয়োজন আছে। বিনোদিনী সম্পর্কে প্রকৃতপক্ষে রাজলক্ষ্মী দেবী তার পুত্র মহেন্দ্রের বিবাহ স্থির করেছিলেন বহু বছর আগে। বিনোদিনীর মায়ের সঙ্গে রাজলক্ষ্মী দেবীর একটি সম্পর্ক স্থাপিত ছিল। তিনি চেয়েছিলেন তার শোকের কন্যা বিনোদিনী মহেন্দ্রের বউ হোক। এই চাওয়ার মধ্যে প্রকৃতপক্ষে কোনো অন্যায় ছিল না, কারণ বিনোদিনী সর্বগুণে সম্পন্ন একজন নারী। বিনোদিনীর শিক্ষা, দীক্ষা, রুচি সম্পূর্ণটাই মার্জিত। হাতের কাজ করতে তার সঙ্গে আর কারো তুলনা হয় না। সেলাই থেকে শুরু করে রান্না, ঘর মোছানো, সাজানো থেকে শুরু করে নিজের যে একটা আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব পরিস্ফুট করা, সবটাই বিনোদিনী করে নিপুণ হাতে। বিনোদিনী নিরলস কর্ম করতে পারে। সাংসারিক কাজে তার কোনো অরুচি নেই। সাংসারিক প্রত্যেকটা কাজেই তার ফুটে ওঠে রূপের ছোঁয়া, কিন্তু কপালের লিখন ছিল একেবারে অন্যরকম। রাজলক্ষ্মী দেবী যখন বিনোদিনীর জন্য সম্পর্ক এনেছিলেন, সেই সময় মহেন্দ্রের বিবাহ করার কোনো ইচ্ছাই ছিল না। সেই কারণে বিনোদিনী সম্পর্কে কিচ্ছু না জেনে, তার ছবি না দেখে, তার রূপগুণ কিচ্ছু বিচার না করে মহেন্দ্র সোজা বলে দিয়েছিল এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। পরবর্তীকালে যখন মহেন্দ্রের সঙ্গে বিনোদিনীর সরাসরি সাক্ষাৎ হয়েছে, তখন কিছুটা হলেও মহেন্দ্র উপলব্ধি করেছে যে কি ভুল সে একসময় করেছিল। প্রকৃতপক্ষে মহেন্দ্রর চরিত্র মনস্তাত্ত্বিক যে দিক সেটাই ছিল এরকম, যেই জিনিসকে তাকে হাতে তুলে ধরে দেওয়া হতো সেই জিনিসের মূল্য তার কাছে থাকতো না, আর যে জিনিস তার কাছে ছিল অপ্রাপণীয় সেই জিনিসকে পাওয়ার জন্য সে পাগলের মতো ধাবিত হতো। আসলে মানুষের প্রবৃত্তিটাই এইরকম। ঠিক এই কারণেই মহেন্দ্র বিনোদিনীকে বিবাহ করতে অস্বীকার করেছিল এবং আশালতাকে বিবাহ করার জন্য উন্মাদ হয়ে উঠেছিল। পরবর্তীকালে আমরা দেখি বিনোদিনীকে পাওয়া তার পক্ষে